নমস্কার। আজকে আমরা আলোচনা করব মাঙ্গলিক দোষে কখন জীবনসাথীর মৃত্যু হয়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যথেষ্ট মানুষের মনের মধ্যে একটা ভয় ভ্রান্তি তো রয়েছেই, যে মাঙ্গলিক দোষে কোনো মহিলাকে যদি বিবাহ করে নিই তাহলে আমার ছেলে বা আমার হাজবেন্ড মারা যাবে না, তো এরকম অনেক মানুষ ভাবে। তো এই প্রশ্নটার উত্তর অবশ্যই আজকে দেব। তো উত্তরটা দেওয়ার আগে দু চারটি কথা অবশ্যই বলে দেবো। দেখুন, প্রত্যেকটি মাঙ্গলিক দোষ যে জীবনসাথীর মৃত্যু করে দেবে এরকম কখনোই নয়। অনেক সময় দেখা যায় 10,000-এ একজন, বা হ্যাঁ প্রায় আমি বলবো 10,000-এর মধ্যে একজন দুজন এরকম ঘটে, মাঙ্গলিক এরকম কেস ঘটে যে বিবাহের পরে জীবনসাথীর মৃত্যু হয়ে গেল, বা জীবনসাথী কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে গেল, বা জীবনসাথীর কোনো দুর্ঘটনা ঘটে গেল বড় ধরনের। তো এরকম চট করে দেখা যায় না। তবে প্রশ্ন তো আসতেই পারে যে কোন মাঙ্গলিক দোষ জীবনসাথীর মৃত্যু ঘটায়। কারণ সব মাঙ্গলিক দোষ তো আর অবশ্যই আহ, জীবনসাথী মৃত্যু করে দেয় না। তো কোন মাঙ্গলিক দোষ তো কোন মাঙ্গলিক দোষ জীবনসাথীর মৃত্যু ঘটিয়ে দেয়, সেটা দুর্ঘটনার মাধ্যমে হতে পারে, বড় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে, বা কোনো বড় ধরনের রোগ ভোগ করে মৃত্যু হয়ে গেল। এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে যে একজন পুরুষের থেকেও বেশি একজন মহিলার মাঙ্গলিক দোষকে প্রাধান্য দেওয়া হয়েছে, বা শাস্ত্র প্রাধান্য দিয়েছে। কোনো মহিলার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সেই মাঙ্গলিক দোষটা কিন্তু অবশ্যই সমস্যা আনতে পারে। তবে এটা মৃত্যুর মতো নয়। তবে মাঙ্গলিক দোষ তো সাধারণভাবে কিছু সমস্যা আনে। তো মাঙ্গলিক দোষ নিয়ে আমি একটা আলাদা এপিসোড করব, সেখানে বলবো যে মাঙ্গলিক দোষ মেয়েদের ক্ষেত্রে কখন জটিল সমস্যা নিয়ে আসে। তো দেখো, আহ, এখন আমরা আলোচনা করব যে এই কোন মাঙ্গলিক দোষে জীবনসাথীর মৃত্যু হয়। তো আমাদেরকে প্রথমে এই ঘরগুলোকে একটু দেখে নিতে হবে: 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 11 নম্বর, 12 নম্বর। এই ঘরটা অবশ্যই লিখে রাখো। কোন গ্রহ, এবারে সূত্রটাকে মাথায় রেখো, কোন গ্রহ যদি এই ঘরগুলোর মধ্যে দুটি ঘরের মালিক হয়, আবার বলছি কোন গ্রহ যদি এই ঘরগুলোর মধ্যে যে কোনো দুটি ঘরের মালিক হয় তাহলে সেই গ্রহটা হবে মারক গ্রহ। তাহলে আমি ধরলাম একজন মানুষের সিংহ লগ্ন। এবার সিংহ লগ্নের সপ্তম স্থানে মনে করা যাক মঙ্গল রয়েছে, ধরে নিলাম আমি। এবারে এই ঘরগুলোর মধ্যে কোন একটি গ্রহ এই ঘরগুলোর মধ্যে দুটি ঘরের মালিক হবে, তাহলে আমি বলতে পারি শনি। সিংহ লগ্নের জন্য শনি, কারণ সে ষষ্ঠ ঘরেরও মালিক হবে, সপ্তম ঘরেরও মালিক হবে। তাহলে এই মঙ্গলের সঙ্গে যদি শনি থাকে তাহলে 1 নম্বর শর্ত, যখন লগ্নের মধ্যে মাঙ্গলিক দোষ থাকবে, তাহলে লগ্নের সপ্তমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এবং মারক গ্রহ, মারক গ্রহ, মারক, ঠিক আছে, কারণ শনি হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, আবার সপ্তম ঘরেরও অধিপতি এই লগ্ন সাপেক্ষে। তাহলে মারক গ্রহ যখন মঙ্গলের সঙ্গে বসে থাকবে, মানে যেই মঙ্গল মাঙ্গলিক দোষের মধ্যে রয়েছে, মারক গ্রহ যখন ওই গ্রহের সঙ্গে বসে থাকবে, এবং মঙ্গল যেন মাঙ্গলিক দোষটা করে করে অশুভ ঘরের মধ্যে করে। মঙ্গল যে মাঙ্গলিক দোষটা করেছে বা করবে, সেটা যদি কোনো অশুভ গ্রহের ঘরে হয়, এবং সেই মঙ্গলের সঙ্গে যদি মারকেশ বসে থাকে, এবং যদি রাহু, মনে করা যাক এই লগ্নের মানে এই ছকটার মধ্যে রাহু বসে রয়েছে এই ঘরটার মধ্যে, মনে করা যাক, তাহলে রাহু যদি তার, রাহুর বক্র দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি দিয়ে এই ঘরটাকে দেখবে, তাহলে এই ঘরটাকে যদি রাহু দেখে, মানে কন্ডিশন ভালো করে ভাবো, মঙ্গলকে হতে হবে একটা অশুভ, মঙ্গল থাকবে একটা অশুভ ঘরে, অশুভ ঘরে। আচ্ছা, মারকেশ, মারকেশ যুক্ত হয়ে থাকবে, যুক্ত হয়ে রাহু সেই মঙ্গলকে দেখবে, রাহু সেই মঙ্গলকে দেখবে, এবং যদি সেই ছকেতে মারকেশের দশা চলে, মানে মারকেশকে
শনি হচ্ছে মারকেশ। তাহলে সেই জন্মছকে যদি শনির দশা চলে, মারকেশের মারকেশের দশা চলতে হবে, চলতে হবে। তাহলে কিন্তু বেশিরভাগ সময় সম্ভাবনা তৈরি হয়ে যায় যে এই জাতকের হাজবেন্ড বা ওয়াইফের বড় কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, কোনো হঠাৎ বড় ধরনের রোগ ব্যাধি এসে যেতে পারে এই মানবকেশ্বর ধর, এবং জীবনসাথীর মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তাহলে এতগুলো কন্ডিশন যদি মিলে যায় তাহলেই কিন্তু মৃত্যু হয় অনেক সময়, বা বড় ধরনের ক্ষতি হয় মাঙ্গলিক দোষ থেকে। মানে যেই ক্ষতিটা শারীরিক ক্ষতি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা বড় ধরনের রোগ ব্যাধি হয়ে গেল, এইরকম কন্ডিশনেতে কিন্তু হবে। নচেত কিন্তু মাঙ্গলিক দোষ মৃত্যু খুব কম জায়গায় দেখতে পাওয়া যাবে। এবারে একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা হলো কি, যে এই মাঙ্গলিক দোষের থেকে বাঁচার উপায় কি? মানে এরকম যদি কারুর জন্মছকের মধ্যে থাকে তাহলে সে কিভাবে বাঁচবে যাতে তার জীবনে এই ঘটনাগুলো না ঘটে। তো প্রথম তো আমি বলবো যে দেখুন, এরকম মাঙ্গলিক দোষ যদি থাকে কারুর, তাকে 100% সেই মাঙ্গলিক দোষকে খণ্ডন করা উচিত পুজো পাঠের মাধ্যমে। আমরা মাঙ্গলিক দোষ খণ্ডন করি, তো পূজা পাঠের মাধ্যমে খণ্ডন করা উচিত, কারণ এটা খুব খুব নেগেটিভ মাঙ্গলিক দোষ হবে। এবারে ধরুন মনে করা যাক কারুর এই মাঙ্গলিক দোষকে খণ্ডন করার জন্য যথেষ্ট পয়সা নেই, তাহলে তখন সে কি করবে? তখন একটাই পথ রয়েছে, তখন তাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে ত্রিসন্ধ্যা। তাহলে সকালবেলা 8টা থেকে 9টা, দুপুরবেলা 12টা থেকে 1টা, এবং সন্ধেবেলা 6টা থেকে 7টার মধ্যে 3বার হনুমান চল্লিশা পাঠ করতেই হবে তাকে। 3বার হনুমান চল্লিশা, হনুমান চালিশা, হ্যাঁ, এইটাই কিন্তু এনাকে বাঁচাতে পারে। হ্যাঁ, হনুমান চালিশার মধ্যে রয়েছে অত্যন্ত শক্তি। যে সমস্ত মানুষ হনুমান চল্লিশা পাঠ করে তারা হয়তো অনুভব করেছে যে হনুমান চালিশার মধ্যে রয়েছে একটা অসীম শক্তি, এবং এই হনুমান চল্লিশা যদি পাঠ করা যায় তাহলে সাধারণভাবে প্রত্যেক দিন যদি একবার করে হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে যে সমস্ত লোকের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের মাঙ্গলিক কিন্তু অনেকাংশে কমজোর হয়ে যায়। ঠিক আছে, মাঙ্গলিক দোষের নেগেটিভ প্রভাবগুলো কেটে যায়। আর মৃত্যু যখন মাঙ্গলিক দোষ দেবে তখন কিন্তু হনুমান চল্লিশা 3বার পাঠ করতে হবে, 3বার পাঠ করতে হবে ত্রিসন্ধ্যায়, এবং এই পাঠ কিন্তু সংকল্প করে করতে হবে। সংকল্প করে যদি কেউ জপ বা পূজা পাঠ বা যে কোনো পূজা পাঠ সংক্রান্ত বিষয়, যে কোনো গ্রহের নাম জপ, চালিসা যা কিছুই করুক, সংকল্প করে না করলে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয় না। সংকল্প করে না করা মানে হচ্ছে যে ধরুন আমি একজনকে চিঠি লিখছি, তো চিঠিটা লিখে আমি পোস্ট অফিসে গিয়ে ফেলে দিলাম, কিন্তু সেই লোকটার নাম ঠিকানা কিচ্ছু লিখলাম না। তাহলে পরে চিঠিটা পোস্ট অফিস থেকে কোথায় যাবে? তার মধ্যে যদি নাম ঠিকানা না লিখি, ফোন নাম্বার টাম্বার কিচ্ছু দিলাম না, শুধু চিঠিটা লিখে যদি আমি ফেলে দিই বাক্সে, পোস্ট অফিসের ওই বাক্সে, তাহলে পরে চিঠিটা কোথায় যাবে নেই তার ঠিক, চিঠিটা সঠিক জায়গায় পৌঁছাবে না। যদি আমি সেখানে নাম ঠিকানা দিই তবেই চিঠিটা সেই নাম ঠিকানার জায়গায় পৌঁছে দেবে ডাক বিভাগ। তাহলে ঠিক সেরকম ভাবেই যখন আমি কোনো গ্রহের জপ, মন্ত্রপাঠ বা চালিসা পাঠ করব, তখন যদি আমি সংকল্প করে না করি তাহলে পারে এটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ সংকল্প করা মানে হচ্ছে কি আমার এই জপ সাধনা বা আমার এই চালিসা পাঠ করাটা এটা সঠিক গ্রহের কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে আমরা একটা ছোট সংকল্প করে নেব। তাহলে সংকল্পটা আমরা কি করব? সংকল্পের মধ্যে আমরা একটুখানি হাতের মধ্যে জল নেব আর একটুখানি চাল নেব, আতপ চাল। ঠিক আছে, সেই চালটা 3টে চাল হতে পারে, 7টা চাল হতে পারে, বা 1 চিমটে চাল হতে পারে। ঠিক আছে, তো এরকম হাতের মধ্যে নেব, মানে একটুখানি জল এবং হাতের মধ্যে একটু চাল নিলাম। তখন ওইটাকে নিয়ে আমি এবার পূর্ব দিকে মুখ করে বলবো যে আমি আমার জন্মছকের, আমের নাম বলতে হবে না, ঠিক আছে, বলবেন আমি, সাধারণ সংকল্প, আমি আমার জন্মছকের অশুভ মাঙ্গলিক দোষের শান্তি হেতু হে মঙ্গলদেব প্রত্যেক দিন আমি হনুমান চালিসা পাঠ করব। আপনি আমাকে আপনি আমার এই পাঠকে স্বীকার করুন ও আমাকে এই অশুভ দোষ থেকে মুক্ত করুন।
এইটুখানি কথা বলে দিতে হবে। আবার বলছি, হে আমি আমার জন্মছকের অশুভ মাঙ্গলিক দোষের শান্তি হেতু হে মঙ্গলদেব প্রত্যেক দিন আমি ত্রিসন্ধ্যা হনুমান চালিসা পাঠ করব। ত্রিসন্ধ্যা হনুমান চালিসা পাঠ করবো এটাও বলতে পারেন, একদিন মানে প্রত্যেক দিন করতে হবে। আজকে বললেন আমি ত্রিসন্ধ্যা পাঠ করবো, আবার কালকে বলবেন ত্রিসন্ধ্যা পাঠ করব। এবং দেখুন, আমি আমার জন্মছকের অশুভ মাঙ্গলিক দোষের শান্তি হেতু হে মঙ্গলদেব প্রতিদিন বা আজকে ত্রিসন্ধ্যা হনুমান চালিসা পাঠ করব। আপনি আমার এই পাঠকে স্বীকার করুন ও আমাকে এই অশুভ দোষ থেকে মুক্ত করুন। ব্যাস এইটুখানি কথা। এইটুখানি কথা বলে যদি আপনি মাঙ্গলিক দোষ পাঠ করেন ত্রিসন্ধ্যা, তাহলে পরে 100% আপনার মাঙ্গলিক দোষ থেকে আপনি রেহাই পাবেনই পাবেন। তো আজকে তাহলে বোঝা গেল মাঙ্গলিক দোষে কখন জীবনসাথীর মৃত্যু হয় এবং সেখান থেকে বাঁচার উপায় কি। তো এটা আপনি করুন। আর এমনি যদি যার পয়সা আছে তার তো মাঙ্গলিক দোষটা খুব নিয়মে কাটানো হয়, এবং মঙ্গলদেবের শান্তি হোম জপ এগুলো সব করতে হয়। মা বগলার কিছু পুজো আছে, তো সেরকম ভাবে করতে হবে। তো যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পেরেছি। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো।